বন্ধু-বান্ধব সবাই আমার এমন অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর তারা আমাকে অনেক বুঝিয়ে শুনিয়ে আস্তে আস্তে নেশার জগৎ থেকে ফিরিয়ে নিয়ে আসে। বাবা মায়ের কথায় পড়ালেখা শেষ করে চাকরিতে জয়েন করি, কিন্তু দেখেন ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, আমার বসের বোন হলো নীলা, আর আজকে সে আমার অফিসে জয়েন করেছে নতুন এমডি হিসেবে। খুব ভালোবাসেন নীলাকে, তাই না? ভালোবাসা? ওর জন্য আমার মধ্যে শুধু ঘৃণা রয়েছে, ঘৃণা। ওর জন্য তো ভালোবাসা সেই দিনই মরে গিয়েছিল যেই দিন ও আমাকে ধোঁকা দিয়েছিল। তাহলে কান্না করছেন কেন? জানি না, ওকে দেখার পর থেকে কিছু স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। নীলাকে না পাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কারণ আছে। কি? এই যে আপনাকে অর্ধাঙ্গিনী হিসেবে পাবো বলে। এভাবে বলবেন না প্লিজ। কেন, আমি কি ভুল কিছু বলেছি? আরে তা না, আমার লজ্জা করে। নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ইভা দৌড় দিয়ে বারান্দা থেকে চলে গেল। ইভাকে এমন লজ্জা পেতে দেখে আমার খুব হাসি পাচ্ছে। কিছুক্ষণ আগে যে আমি নীলার জন্য কান্না করছিলাম সেটা আমাকে দেখে কেউ বুঝতেই পারবে না। ইভার সাথে কথা বলে এখন কেন জানি আর নীলার কথা মনেই পড়ছে না। রাত 11টা বাজে, ইভা কেন জানি এখনো রুমে আসতেছে না। তখনকার ঘটনার পর থেকে ইভা আর আমার সামনে আসতেছে না। ইভাকে খুঁজতে রুম থেকে বাইর হয়ে নিচের রুমে আসলাম। মায়ের রুমে এসে দেখি ইভা মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর মা ইভার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এটা দেখার পর রুমের ভিতরে না গিয়ে দরজাটার একটু আড়ালে দাঁড়িয়ে পড়লাম, যাতে করে তাদের কথোপকথন শুনতে পাই। ইভা বলল, মা আপনার ছেলে কিন্তু অনেক ভালো। তাই? আমার ছেলেটা তোর খেয়াল ঠিক মতো রাখে তো? ওকে একটু শাসনে রাখবি, তাহলে দেখবি তোর কথা মতো চলবে। মা, শাহরিয়ার তোমাকে এত ভয় পায় কেন? ছোটবেলায় একবার আমাদের পাশের বাসার আমের গাছে উঠে সব আম চুরি করেছিল, আর এইটা আমি জানার পরে ওকে এমন মার মেরেছিলাম যে 10 দিন জ্বরে আক্রান্ত ছিল। আর এই মার খাওয়ার পর থেকে শাহরিয়ার আমাকে ভয় পায়। কি? মায়ের কথা শুনে ইভা হাসিতে মেতে উঠল, আর এদিকে মায়ের প্রতি আমার রাগ উঠে গেল। এই কথাগুলো কি ইভাকে বলার খুব প্রয়োজন ছিল? জানিস, শাহরিয়ার ছোটবেলায় অনেক দুষ্ট আর খচ্চর ছিল। প্রতিদিন বাসায় একটা না একটা বিচার ওর নামে আসতো। আমি অনেক রাগারাগি করলেও তোর আব্বু ওকে কিছুই বলতো না। কেন কেন আব্বু রাগারাগি করতো না কেন? একটা মাত্র ছেলে যে, তাই খুব আদর করতো। ও। ইভা মায়ের কথা শুনে হাসতে হাসতে মনে হয় কান্নাই করে ফেলবে। না, এখানে আর এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, না হলে মা আমার মান ইজ্জত সব শেষ করে ফেলবে। মা রুমে প্রবেশ করতে করতে এমন ভাবে রুমে প্রবেশ করলাম যেন তারা বুঝতে পারে না আমি এতক্ষণ লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিলাম। আমার কথা শোনা মাত্রই ইভা মায়ের কোল থেকে ধরফড়িয়ে উঠে পড়ল। কি রে, তুই এখনো ঘুমাস নাই? না মা, ঘুম আসতেছে না। ও, বুঝতে পেরেছি কি কারণে ঘুম আসতেছে না। মাকে তাকিয়ে থাকতে দেখে ইভা মাথা নিচু করে ফেললো। যাক, তাহলে টোপটা কাজে লেগেছে। এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ঠিক আছে মা। এই কথা বলে ইভা দৌড় দিয়ে রুম থেকে চলে গেল। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বউকে তো পাঠিয়ে দিয়েছি, এবার গিয়ে ঘুমিয়ে পড়। রুমে আসার পর দেখি ইভা লাইট অফ করে বিছানায় শুয়ে পড়েছি। আমিও গিয়ে আমার বালিশে শুয়ে পড়লাম। মাকে ওইভাবে কথাটা না বললেও পারতেন। আমি তো স্বাভাবিকভাবে কথাগুলো বললাম, এখন মা অন্যভাবে নিলে আমি কি করব? আর আপনি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছেন কেন? আপনি মোটেও স্বাভাবিকভাবে কথাগুলো বলেন নাই। ইস, মা যে কি ভাবছে আল্লাহ মাবুদই জানে। হিহি। হাসা বন্ধ করে ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়েছে, না হলে ফজরের সময় উঠতে কষ্ট হবে। পরের দিন। কি ব্যাপার, আজকে আপনি অফিসে যাবেন না? না। কেন? নীলার কারণে? এখন থেকে ও তো প্রতিদিন অফিসে থাকবে, তাহলে কি আপনি আর অফিসে যাবেন না? ওর জন্য অফিসে যাওয়া বন্ধ করে দেবেন? কি করব বলেন? ওকে দেখলেই যে। ওকে দেখতে দেখতে যখন অভ্যস্ত হয়ে যাবেন, দেখবেন তখন আর আপনার কোনো সমস্যা হচ্ছে না। হুম তাহলে আর বসে না থেকে রেডি হয়ে অফিসে যান।
ঠিক আছে। অতঃপর এভার কথা মতো রেডি হয়ে এভার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে আসতে আসতে 20 মিনিট লেট হয়ে গেল। স্যার, ম্যাডাম আপনাকে তার কেবিনে ডাকছে। ঠিক আছে। নিজের ক্যাবিনে ঢোকার আগে পিয়ন এসে ম্যাডামের ক্যাবিনে যেতে বলল। নীলার ক্যাবিনের সামনে দাঁড়িয়ে আছি, ঢুকতে কেমন জানি লাগছে, বুকটা দুরু দুরু করে কাঁপছে। শেষমেশ মনে সাহস নিয়ে ঢুকেই পড়লাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকেছিলেন? নীলা আমাদেরকে কেমন করে যেন তাকিয়ে আছে।